This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিনের অভিজ্ঞতায় একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলাম, বুঝলেন তো? বিচার জিনিসটা সহজ নয়, বরঞ্চ বেশ জটিল। দেখুন, সবাই বিচার চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন শুক্রবার। আজ ফের ব্লকে ব্লকে জাস্টিস মানে বিচার চেয়ে মিছিল করেছেন তৃণমূলের বিভিন্ন নেতা। কলকাতায় ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় আর অন্যান্য জায়গায় আরও সব নেতা। দেখছিলাম আর ভাবছিলাম, জানেন তো, আমাদের রাজ্যটা এমন একটা রাজ্য যে রাজ্যটায় সবাই শুধু জাস্টিস খুঁজছে, সবাই জাস্টিস চায়, বিচার চায়। খেয়াল করে দেখুন, শাসক দল জাস্টিস চাইছে, বিরোধী দল তারাও জাস্টিস চাইছে, সাধারণ মানুষ তারা তো জাস্টিস চাইছেনই। 14 তারিখ কী দেখলেন? এখন দেখছি পুলিশও জাস্টিস চাইছে। আরজি করে যে হামলা হয়েছে, সেই হামলায় এক মহিলা কনস্টেবল আহত হয়েছেন। খুব খারাপ ব্যাপার, এটা পুলিশই জানিয়েছে। তার রক্তাক্ত ছবিটা তারা আবার তাদের পোস্টে দিয়ে বিচার চাইছেন আর কি। ভাবুন তো, রক্তাক্ত সহকর্মীর ছবি, এটা তো কোথাও গিয়ে বাহিনীর মনোবল ঠনোবল সেটা ভেঙে দিতে পারে, তাই না? সেটার পর সুবিচার চাইছে, মানে জাস্টিস। তার মানে খেয়াল করে দেখুন কি অদ্ভুত একটা পরিস্থিতি। শাসক, বিরোধী, আমজনতা, পুলিশ সবাই জাস্টিস চাইছে। এর থেকে একটা ব্যাপার কি প্রমাণ হচ্ছে? এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রাজ্যে তার মানে কেউই বিচার পায় না, সবাই তাই বিচার খুঁজছে, সুবিচার। আর উল্টো দিক থেকে যদি ব্যাপারটা ভাবেন, তাহলে দেখবেন না চাইলে তার মানে এ রাজ্যে কেউ জাস্টিস পায় না। তার মানে এই রাজ্যে আর যাই থাক, জাস্টিস নামক জিনিসটা আর নেই। তাহলে তিলোত্তমা কী করে বিচার পাবে? এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সেটা আপাতত নির্ভর করছে সিবিআই এর ওপর। সিবিআইকে এখন তিলোত্তমার ধর্ষণ আর হত্যা রহস্যের পাজলটা সলভ করতে হচ্ছে। আমরাও আজ ভাবছি একটু পাজল সলভ করব। এবার তার আগে বলুন তো, ছেলেবেলায় আঁকতে বসে কোনোদিন এই রং ওই রং এইসব রং ফং মিশিয়ে নতুন কিছু রং তৈরির খেলায় মাতেননি? মেতেছেন তো, আমি তো মেতেছি, আমার ধারণা আপনারা সবাই মেতেছেন। কিন্তু একটা কথা বলুন তো, সবুজ বেরুনের সাথে লাল হলুদ মিশে গেলে কোন রং হয়? আমি শিওর এটা আপনারা কেউ কখনো করেননি। কারণ যারা লাল হলুদের সাপোর্টার তারা জীবনে কখনো ওই সবুজ বেরুনের সঙ্গে নিজেদের রং মেলাবেন না। এটা বাংলার ট্র্যাডিশন। সেম জিনিসটা সবুজ বেরুন সমর্থকদের জন্যও খাটে। এবার সেই অদ্ভুত জিনিসটাই যদি হয়ে যায়, তাহলে কোন রং মেলায় বা কোন রং মিলন্তিতে কোন রংটা বেরোয়, তৈরি হয়, সেটা এতদিনে বুঝলাম। এই এত বছর লাগলো বুঝতে। সবুজ বেরুনের সাথে লাল হলুদ মিশে গেলে প্রতিবাদের রং বেরোয়। আগামীকাল ওই ডুরান্ডে ডার্বি ছিল, ডার্বি মানে ওই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আর কি। সেই ম্যাচকে ঘিরে এই মিশ্র রং, প্রতিবাদের রংটা ঘনিয়ে উঠেছিল বলেই কি খেলাটাই বাতিল হয়ে গেল? এবার খেয়াল করে দেখুন সেখানে কি হতে পারত। ওই যে দাবিগুলোর কথা বলছিলাম, দাবিটা যে দাবির কথা বলছিলাম, সেটাই তো উঠতে পারত, জাস্টিস। অথচ দেখুন, যে রাজ্যে 16ই আগস্ট খেলা হবে বলে একটা দিন পালিত হয়, জানেন তো, খেলা হবে দিবস। এবার সেই রাজ্যে আরও একটা দিন তৈরি হয়ে গেল, 18ই আগস্ট। সেদিনটা তার মানে এখন থেকে খেলা হবে না দিবস, এটাই তো হয়ে দাঁড়াতে পারে। আর সেটা ওই প্রতিবাদের কারণেই। দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে মেয়েরা আগেই রাস্তায় নেমেছেন। 14ই আগস্ট রাত্রে অভূতপূর্ব প্রতিবাদটা সবাই দেখেছেন। নির্ধারিত সময়ের আগে থেকেই জেলায় জেলায় জাস্টিস চেয়ে স্লোগান উঠে গেছিল। এরপর আবার সেকেন্ড ফেজ ঘোষণা হয়ে গেছে। আজ আর আগামীকাল
রাত দখলের দ্বিতীয় পর্যায়ের কথা ঘোষণা করা হয়েছে। এবার বেশ কিছু জায়গায়, তার মানে আজ আর আগামীকাল রাতেও মেয়েরা দ্বিতীয়বারের জন্য রাস্তা দখল করতে নামবেন আগামীকাল। সেখানেও তো একটা অন্য রকমভাবে জাস্টিস চাওয়ার বা মাঠ দখল করে সুবিচার চাওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল। যুবভারতীর মাঠটাকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সাপোর্টাররা। কথা ছিল জাস্টিস ফর আর.জি. কর লেখা পোস্টার আর ব্যানার নিয়ে দুদলের সমর্থকরাই মাঠে যাবেন। গ্যালারিতে বসে তিলোত্তমার বিচার চেয়ে স্লোগান দেবেন, স্লোগান উঠবে মাঠ জুড়ে। সব পরিকল্পনা একেবারে তৈরি ছিল, কিন্তু খেলাটাই যদি না হয় প্রতিবাদটা হবে কোথায়? দেখুন, সরকারিভাবে যেটা জানানো হয়েছে যে এই সাম্প্রতিক পরিস্থিতিতে বড় ম্যাচের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশের জন্য একটু কি মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। নিরাপত্তা দেওয়া ব্যাপারটাই আজকাল পুলিশের জন্য দেখছি খুব গন্ডগোলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সহজে তারা দিতে পারছে না। আচ্ছা, ডুরান্ড তো সেনাবাহিনীর টুর্নামেন্ট, ডুরান্ডের ইতিহাসে কিন্তু আছে প্রয়োজনে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থাটা সেনা নিজেই সামলে দিতে পারে। আজ থেকে বেশ অনেকগুলো বছর আগের কথা, জানেন তো, বছর 14 হবে। সেবার ভারতে এসেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। সে সময় ডুরান্ড কাপটা দিল্লিতে হতো, দিল্লিতে খেলা চলছিল। ওবামার সিকিউরিটির জন্য টুর্নামেন্টের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছিল পুলিশ। আমার বেশ মনে আছে, সেনাবাহিনী তখন নিজেরা ওই স্টেডিয়ামের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেয়, খেলা হয়। তাহলে এ রাজ্যে, এই শহরে খেলা হবে না কেন? শুধু তো কালকের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা নয়, ডুরান্ডের বাকি ম্যাচগুলোও শুনছি কলকাতা থেকে সরে যাচ্ছে, হয় জামশেদপুরে নয়তো শিলংয়ে গিয়ে নাকি বাকি খেলাগুলো হবে। কারণটা কি? আসলে এই টুর্নামেন্টের মতো প্রতিবাদের শটটাকেও কি রাজ্যের বাইরে ওই পার্সেল করে পাঠিয়ে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা হলো? দেখুন, খেলা হলে এক জায়গায় একসঙ্গে অনেক লোক জড়ো হবে, এবং সব থেকে বড় কথা, যারা যুযুধান থাকে, সবসময় একে অন্যের বিরুদ্ধে গলা ফাটায়, তারা সব এক সুরে এক জিনিস চাইবে, প্রতিবাদী হবে একসঙ্গে। অভূতপূর্ব একটা ব্যাপার না? এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত এই বিষয়গুলোকেই রাজনীতি কোথাও গিয়ে ভয় পায় নাকি? সেই সিচুয়েশনটাকেই কি তাই একদম গোড়াতেই এড়িয়ে যাওয়া হলো? দেখুন, কলকাতার পুলিশ কমিশনার বলেছেন 14ই আগস্ট রাতে আর.জি. করে যে হামলা হতে পারে, একসঙ্গে অত লোক চলে আসতে পারে, সেই আন্দাজ নাকি তাদের কাছে ছিল না। তার মানে তো ইন্টেলিজেন্স ফেইলিওর ছিল, একথা কলকাতা পুলিশের কমিশনারই স্বীকার করে নিয়েছিলেন। এবার রাজ্য পুলিশের থেকে কলকাতা পুলিশ ধারে ভারে অনেকে গিয়ে, এটাই তো শুনে এসেছি, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে নাকি তারা তুলনীয়। এবার সেই বাহিনীর প্রধানই যদি বুঝিয়ে দেন যে তারা পরিস্থিতিটা আঁচ করতে পারেননি, তাহলে যারা তাদের থেকে একটু হয়তো পিছিয়ে রয়েছেন, মানে যেভাবে ব্যাখ্যা করা হয় আর কি, পারসেপশন, তারা ওই 60,000 লোকের যুবভারতীতে কখন কি ঘটে যাবে সেই আন্দাজটা করবেন কি করে? এই ভরসাটা কি তারাও পাচ্ছিলেন না? এটাও কি ভাবছিলেন? ওখানে তো আন্দাজ করতে পারেননি, ভেবেছিলেন অল্প কিছু লোক হবে, অত লোক চলে এসেছিল। এখানে না হয় ধরছেন 60-70 এরকম লোক হবে, যদি আরও অনেক লোক চলে আসে, যদি ভেতরে বাইরে ভর্তি করে ঠিক করে লোক, এবং সবাই যদি এক সুরে একই আওয়াজ তোলে, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। আচ্ছা, এর ফলে প্রতিবাদী স্বরগুলো আরও একজোট হবে না তো? কাল নয় খেলা হবে না, খেলা না হলেও নাকি দু দলের সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদ জানানোর কথা ভাবছেন। পরিকল্পনা তো হয়ে গেছিল, প্রতিবাদী হতে হবে, ক্ষেত্র প্রস্তুত ছিল, হয়তো সেই ক্ষেত্রটাকে বদলে দেওয়া হলো। বদলে যাবে, প্রতিবাদটা তো থাকবে। আগামীকাল যেরকম ওই সল্ট লেকে যুবভারতীর বাইরেই
প্রতিবাদের পরিকল্পনা হয়েছে এবং ওই যুযুধান দুটো পক্ষ, একটা ছবি চারপাশে ছড়িয়ে পড়েছে জানেন তো, দেখছিলাম ওই তিলোত্তমা পেছন ফেরা ছবি। তিলোত্তমাকে দু হাত ধরে নিয়ে যাচ্ছে দুই সমর্থক, একজনের গায়ে মোহনবাগানের জার্সি, একজনের গায়ে ইস্ট বেঙ্গলের জার্সি। রঙগুলো সব মিলে মিশে একাকার হয়ে গিয়ে কোথাও গিয়ে যেন একটা প্রতিবাদের রং নিচ্ছে। এটা কলকাতার জন্য সত্যি, গোটা রাজ্যের জন্য সত্যি। ঠিক যেরকম কলকাতায় 14ই আগস্ট প্রতিবাদের ডাক দেওয়ার পর চারপাশে সেটা ছড়িয়ে গেছিল, ঠিক সেরকম করে জেলাতেও বিভিন্ন জেলায় কর্মসূচি নিচ্ছে এই ফ্যান ক্লাবগুলো। রাত দখলের মতো মাঠ দখলের প্রতিবাদও মনে হচ্ছে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো জানেন তো। এবার এই পাজলটা সলভ করার ব্যাপারে প্রশাসন মনে হচ্ছে পাজলটা আরও জট পাকিয়ে ফেললো। ঘটি বাঙাল ভাই ভাই আরজি করের বিচার চাই, দুই গ্যালারি এক স্বর বিচার চাই আরজি কর। ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদের পরিকল্পনা করেই ফেলেছিলেন দুই প্রধানের সমর্থকরা। টিফো নিয়ে মাঠে যাওয়ার প্ল্যানও চলছিল। বড় ব্যানারে তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিবাদ। রাত দখলের পর মাঠ দখল। সেই প্রতিবাদের ভয়ে কি কুঁকড়ে গেল প্রশাসন? রবিবারের ডার্বি বাতিল করে দিল বিধাননগর পুলিশ, যদিও সরকারিভাবে নিরাপত্তার কারণ দেখানো হচ্ছে। মরশুমের প্রথম ডার্বি, বাঙালির প্রিয় বড় ম্যাচ। ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান। হাই প্রোফাইল খেলা, কিন্তু অদ্ভুতভাবে দুই প্রধানের টক্কর নিয়ে তেমন আলোচনা কিন্তু হচ্ছিল না। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ইস্যু ছিল একটাই, ঘটি বাঙাল এক স্বর বিচার চায় আরজি কর। প্রতিবাদের ঢেউ আরজি কর থেকে গ্যালারিতে পৌঁছে যাওয়া যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল, ঠিক তখনই পিছু হটল প্রশাসন। দীর্ঘ বৈঠকের পর ঠিক হয়েছে ডার্বি হবে না। ইস্টবেঙ্গল মোহনবাগান সমস্ত বেড়া ভেঙে কালকে একজোটে আমরা আরজি করের হয়ে একসাথে গলা মেলাতাম। একটা ডাক্তারকে যে নিরাপত্তা তার হসপিটালে তার কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে পারে না, তার কাছে তো ম্যাচের কোনো গুরুত্বই নেই। আমি 90 সাল থেকে মাঠ করছি, আজকে কোনো দিনের জন্য দেখিনি কি এমন ইস্যু ছিল কালকে যেটা নিরাপত্তা জনিত, আর কিচ্ছু নয়। যে কালকে প্রোটেস্ট হতো দু তরফ থেকে, যেটা কোনোদিন হয়নি। খেলার মাঠটা শুধুমাত্র খেলার জন্য, প্রোটেস্ট করার জন্য না যদি হয়, তাহলে কি হসপিটালটা তো ট্রিটমেন্টের জন্য, সেখানে কি কোনো রেপ করার জন্যে বা সেখানে কোনো মার্ডার হওয়ার জন্য তো নয়। অ্যাটলিস্ট আরজি করের কেসে গুন্ডা ঢুকিয়ে সরকার যেটা ভেঙেছে, আমাদের ডার্বিতে সেটা করতে পারতো না। যেখানে 60 থেকে 70,000 দর্শক এই গর্জে উঠতো যে আমাদের এই জাস্টিস চাই, এটা ওনারা ভাঙতে পারতেন না। সেই জন্যই ডার্বিটা ক্যান্সেল করা হলো। ওর কিসের এত ভয়? ভোট তো এখন অনেক দেরি, 2 বছর পরে। বিরোধীদের কাঠগড়ায় শাসক। মমতা ব্যানার্জির রাজত্বে খেলা হবে, দিবস পালন হবে, কিন্তু আসল খেলা হবে না। ঘটি বাঙাল এক স্বর আরজি কর, আরজি কর। খেলার মাঠে হাজার হাজার ক্রীড়ামোদীরা ওই অসহায় মেয়েটার জন্য বিচার চাইবে বলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। পুলিশের ভূমিকায় সমালোচনা করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। এটা ভুল সিদ্ধান্ত। এটা পুলিশ দেয়া যাবে না। পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডার্বিটা করানো উচিত ছিল। আমরা বলবো ব্যর্থ করো, আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব, এ দুটো কি করে একসঙ্গে হবে? খেলা হবে না, প্রতিবাদ হবে, একজোট ঘটি বাঙাল। রবিবার সল্টলেক স্টেডিয়াম থেকে জেলা শহর জায়গায় জায়গায় প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বড় ম্যাচ হবে, একজোট হয়ে প্রতিবাদের বড় ম্যাচের আয়োজন করতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গলের যাবতীয় ফ্যান ক্লাব। এখন থেকে এত ভয় পাওয়ার কি আছে? ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের যে বিবাদ, সেটা জাস্ট 90 মিনিটের খেলার মাঠে। উনি সেই 90 মিনিটটাকে আরো বড় করে দিলেন। কালকে আমরা 30 যারা বিভক্ত থাকতাম, কালকে আমরা যে 60,000 যারা সমর্থক, তারা একত্রিত হয়ে যাব। উনি এটা আরো ভুল করলেন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, কুণাল ঘোষ বলেছেন খেলা বাতিলের সিদ্ধান্তটা একদম ঠিক নয়, মানে ভুল হয়েছে আর কি। কেন ভুল? কাছের লোক হলে ইস্তফা বাতিল, আর প্রতিবাদ করলে ফুটবল ম্যাচ বাতিল। কি ভাবছেন
এই খোঁচাটা কেউ দিতে পারে ভেবেই কি কুণাল ঘোষের মনে হচ্ছে যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে খেলতে দিলেই ভালো হতো, খেলা বাতিল করে ভুল হলো? সেই জন্যই কি তিনি এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন? কী হিসেবে জানিয়েছেন? তিনি মোহনবাগানের সহসভাপতি, কর্মকর্তা, একই সঙ্গে তিনি তো তৃণমূলেরও অন্যতম কর্মকর্তা। দুটো হিসেবেই তিনি এই দাবিটা তুলেছেন, দুটো ভাবনার থেকেই। এবার ভেবে দেখুন কোন ব্যক্তিত্বটা, মানে খেলার মাঠের ব্যক্তিত্ব নাকি রাজনীতির মাঠের ব্যক্তিত্বকে তিনি সামনে এগিয়ে রাখছেন, নাকি মনে করছেন যে কোনোটাই অন্যটার জায়গা নিয়ে নিতে পারে? এরকম ভাবনা যদি মাথায় আসে তাহলে শুনুন, এই যাবতীয় বিরোধী প্রশ্ন তোলার জন্য আর বিরোধীদের মাঠে নামার প্রয়োজন পড়ছে না। তৃণমূলের নেতারাই তো বিরোধীদের মতো প্রশ্ন করতে শুরু করেছেন। এটা কিন্তু নতুন ট্রেন্ড, জানেন তো। এবার আমরা দেখলাম এই তিলোত্তমা কাণ্ডে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন ওই তিলোত্তমার বাবা মার সাথে কথা বললেন, তারপর তো তিনি ফাঁসির দাবি তুলে দিলেন। আপনি আমি তুলতাম, তিনি তুললেন। তিনি বললেন বাবা মা বা অন্য কেউ যদি চান তাহলে তদন্তটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এই তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার কথা তো আন্দোলনকারীরা বলেন, সাধারণ মানুষ বলেন, মানে লোকে যখনই আর কি নিজের মনে হয় যে ঠিক হবে না তখনই সিবিআইয়ের কথা বলেন। এটাই তো এখন রাজ্যের নতুন ট্রেন্ড, কিন্তু সেটা সাধারণ মানুষের ট্রেন্ড, শাসক দলের ট্রেন্ড না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে, হয়তো সাম্প্রতিককালে প্রথমবার ক্ষমতায় আসার পর প্রথমবার বোধহয়, যে সিবিআই তদন্তের কথা নিজেই বলে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেম কথা বললেন, একদম মানুষের মনের কথা, এনকাউন্টার করা উচিত, আইন সিদ্ধ করে দেওয়া উচিত এনকাউন্টারকে। সবার ভেতরে তো ওরকমই ফুটছিল, তাদের সবার মনে তো কামদুনি ছিল, আপনার আমার সবাই তো আমরা ভাবছিলাম যে কি হবে, ধরে এই একজনকে ধরে নিয়ে যাবে, তারপর সে এই আদালত সেই আদালত করে ছাড়া পেয়ে বাড়ি চলে যাবে, মেরে দাও। ভেতরে ভেতরে যখন ক্ষোভ ওঠে তখন তো এইরকম সুরে লোকে বলে। অভিষেক সেই সুরেই বললেন এনকাউন্টার। শান্তনু সেন তিনি ডাক্তার, তিনি তৃণমূলের একসময় সাংসদ ছিলেন, কিছুদিন আগে অবধি মুখপাত্র ছিলেন। কিছুদিন আগে কথাটা বলতে হলো, তার কারণ হচ্ছে সদ্য প্রাক্তন হয়েছেন তিনি। যখন এই বিতর্ক শুরু হয়েছিল তখন তো তিনি মুখপাত্র, তিনি প্রশ্ন করেছেন বিরোধীদের মতো, বলেছেন কোথায় গণ্ডগোল হয়েছে। আর আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের কুণাল ঘোষ প্রশ্ন তুলে ফেললেন, বক্তব্য রাখলেন ওই বিরোধীদের মতো করে, বললেন ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, গণ্ডগোল আছে। আচ্ছা, এরকম যদি চলে তাহলে কি হতে পারে অ্যাকচুয়ালি? দেখুন, প্রথম কথা কেউ ভাবতেই পারে যে এটা কি স্ট্র্যাটেজি, কারণ রাজনীতিতে অকারণত কিছু হয় না। ভাবতে পারে যে এখন সবাই একমুখীভাবে এই তিলোত্তমার জন্য সুবিচার চাইছে, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন এই যে এত আলোচনা হচ্ছে, হলো কি তৃণমূলের লোকেরাই তৃণমূলের বিরোধীদের মতো কথা বলছে, তৃণমূলের মধ্যেই কোথাও কি এখন শৃঙ্খলার বিবেকের মধ্যে ধাক্কাধাক্কি, লড়ালড়ি, হাতাহাতি এই সমস্ত চলছে। এই চিন্তা ভাবনা আলোচনা সামনে আসা মানে কি নজরটা এক মুহূর্তের জন্য হলো বা আরও দীর্ঘস্থায়ীভাবে অন্যদিকে ঘুরে যাবে? এরকম তো ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্র আরও প্রস্তুত হচ্ছে, এই বক্তব্যগুলোর মধ্যে দিয়েই প্রস্তুত হচ্ছে। কুণাল ঘোষ আরও একটা এরকম ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন, যে দিকটায় তাকালে মানুষ মুগ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে থাকতে বাধ্য, কারণ এটাই তো কিছুদিন আগে পর্যন্ত একটা হট টপিক ছিল। আসবো, কিন্তু এই যে ভেতরে ভেতরে যুদ্ধটা না, সেখানে কখনো কখনো মনে হচ্ছে শৃঙ্খলাকে হারিয়ে বিবেক জিতে যাচ্ছে। অথবা এটাও তো হতে পারে, এই শৃঙ্খলাকে হারিয়ে বিবেক জিতে যাচ্ছে কিনা এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। আর এই প্রশ্নটা যত বড় হবে, লোকের নজর তত দূর সেই দিকে চলে যাবে। ওই প্রতিবাদের হাওয়া যেটা রাজ্য জুড়ে উঠেছে, সেটা একটু করে অন্য দিকে পালে হাওয়া দিতে শুরু করবে। দেখুন,
এই যে দ্বন্দ্বটা বা এই যে স্ট্র্যাটেজিটা আছে না নেই, এটাও কিন্তু আমরা জানি না। এটা হতে পারে আমরা ভাবছি, আসলে সত্যি সত্যি কিছু লোকের বিবেক হঠাৎ করে একদিন জেগে উঠেছে। হতে পারে কোন ঘটনা কার ভেতরে কাকে ট্রিগার করে দেয় কেউ তো জানে না। কিন্তু দেখুন, এই যে আলোচনাটা হচ্ছে, এই যে সংশয়টা আপনার আমার মধ্যে, ওটাও কি হতে পারে? যখন এগুলো ভাবছেন তখন তো অন্য কিছু মাথায় থাকে না। একটা ছোট গল্প এই ক্ষেত্রে মনে পড়লো, জানেন তো, একটু শেয়ার করে নি চট করে। এরা এক ভদ্রলোক, মানে ভক্ত আর কি, তার ধারণা ছিল সে বিষ্ণুর ভয়ঙ্কর, সে হচ্ছে তার ভক্ত, তার থেকে বড় ভক্ত আর কেউ নেই। যে একদম ডিটারমাইন্ড, হি ইজ দ্য আলটিমেট ভক্ত নাম্বার 1। তা বিষ্ণু তাকে বললো যে কি করে ভাবছো তুমি এরকম, তুমি 1 নম্বর ভক্ত? বলে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আপনার কথা ভাবি, এক মুহূর্তের জন্য আপনার কথা আমার মন থেকে যায় না, তা আমি ছাড়া কে বড় ভক্ত হবে? বললেন ভালো কথা, না একটা বাটি দুধ, একদম টইটুম্বুর করে বাটি ভর্তি আর কি, পাত্র ভর্তি, তখন তো বাটি ফাটি বলতো না, পাত্র বলতো, যাই হোক, সে পাত্র ভর্তি দুধ নিয়ে বললো এখান থেকে অমুক জায়গা পর্যন্ত যাও, দেখো 1 ফোঁটা দুধ যেন না পড়ে। তা ভক্ত বিষ্ণু বলেছে, সে হাতে করে বাটি নিয়ে সেই জায়গাটায় চলে গেল। গিয়ে পৌঁছে আবার বিষ্ণুকে ডেকে বলল, দেখুন প্রভু, 1 ফোঁটা দুধ বাইরে পড়েনি। বলে কি করে হলো বলো তো এটা? বললো আপনি আজ্ঞা করেছিলেন, আমি 1 মিনিটের জন্য ওই দিক থেকে নজর সরাইনি, একদম মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করে গেছি যাতে 1 ফোঁটা দুধ বাইরে না পড়ে। বিষ্ণু হেসে বললেন, ও তখন দুধের কথা ভাবছিলে, আমার কথা তো ভাবনি, তাহলে তুমি সেরা ভক্ত হলে কি করে? এবার এই গল্পটার মোরালটা হচ্ছে, ওটা পরীক্ষা ছিল, কিন্তু এটাই তো বাস্তব। আপনার নজর যদি আরেক দিকে চলে যায়, সেটাকে যদি আপনি বেশি ইন্টারেস্টিং ভাবেন বা একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে ভাবেন, সেদিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, যতক্ষণ তার কথা ভাববেন, অন্য ভাবনা আপনার মনের মধ্যে স্থান পাবে না। এই যে ধরুন, এরকম তো অনেকগুলো ঘটনা পরপর ঘটে যাচ্ছে। এই যে আরজি করে 14 তারিখ রাত্রে হামলা চালালো একদল লোক, কারা হামলা চালালো, কারা পাঠিয়েছিল, কোথা থেকে এসছিল, কারোর নজর সেদিকে নেই। কিন্তু সবার নজর, সবার আলোচনার ফোকাসে এখন কোনটা রয়েছে? সবার নজর এখন পুলিশের ব্যর্থতার দিকে। কারণ পুলিশ বলেছে তারা জানতো না, আন্দাজ করতে পারেনি, নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। ফলে সবাই এখন বলছে, আরে পুলিশ, তাদের এই হচ্ছে দক্ষতা, তাদের গোয়েন্দাদের কাছে কেন তথ্য ছিল না? কেন পুলিশ বুঝতে পারেনি? কেন পুলিশ কমিশনার নিজেই সব কিছু স্বীকার করে নিচ্ছেন, আন্দাজ করতে পারেননি তারা? এই পুলিশ তো ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের বিভিন্ন রকম একটা বিষয় থাকে যে তারা প্রাণ পড়ে নিজেদের কাজটা করবে, তারা নিরাপত্তা দেবে, এটাই তাদের প্রথম কাজ। তারা একটা হসপিটালকে নিরাপত্তা দিতে পারে না, তারা আপনাকে আমাকে কি করে নিরাপত্তা দেবে? যাবতীয় আলোচনাটা পুলিশ কেন্দ্রিক হয়ে গেছে। এবার দেখুন, পুলিশের ট্রেনিংয়ের একদম গোড়ায় একটা জিনিস শেখানো হয়, কোনো হামলা হলে কিভাবে ভিভিআইপিকে আড়াল করতে হবে। যারা ওই ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন না, এসপিজি টেসপিজি, ভিভিআইপিদের দিকে কোথাও যদি মনে করেন যে তারা বিপন্ন, গুলি ফুলি ছুটে আসছে, তারা ভিভিআইপিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজেরা ঢাল হয়ে দাঁড়ান, যাতে তারা গুলি খান, ভিভিআইপির গায়ে না গুলি লাগে। আচ্ছা, কলকাতা পুলিশ কি তেমনই কিছু করছে? ভিভিআইপিকে বাঁচাতে যাবতীয় বিতর্কের সামনে নিজেদের বুক পেতে দিচ্ছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তো বলেছিলেন, আরজি করে প্লেস অফ অকারেন্স, মানে যেখানে তিলোত্তমাকে খুন ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেখানকার সুরক্ষায় তারা কোনো ফাঁক রাখেননি, কোনো তথ্য প্রমাণ নষ্ট হতে দেননি। তথ্য প্রমাণ সব অক্ষুণ্ণ আছে বলে দাবি করেছিলেন বিনীত গোয়েল। আজ পুলিশ কমিশনারের সেই অবস্থানকেও তো প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বললেন? যারা আরজি করের সেমিনার হলের পাশের ঘর আর সেই ঘর লাগোয়া বাথরুম ভেঙে সংস্কারের নির্দেশ দিলেন, তারা নির্বোধ সুলভ কাজ করেছিলেন, ভুল করেছিলেন। তার মানে সংস্কারের কাজে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা
শুধু আমাদের নয়, কুণাল ঘোষও করছেন এবং পুলিশ কমিশনারের আশ্বাসের পরেও করছেন, এবং পুলিশ কমিশনারের দিকেই সেই তীরটা যাচ্ছে। কুণাল ঘোষ অবশ্য আজকে ভুল ধরার মোড়ে ছিলেন, জানেন তো, অনেকগুলো ধরেছেন। ডার্বি বাতিলের ভুল, যার জন্য সেটাকে কোথাও গিয়ে কেউ এরকম প্রচার করে দিতে পারবে যে এটা এটা ঠিক হলো না, সেই জন্য ডার্বিটার বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছেন। আরজি করের ওই বিভিন্ন যে নির্মাণ হচ্ছে, ভাঙাচোরা কাজকর্ম হচ্ছে, মানে রেনোভেশন, সেগুলোর ভুল ধরেছেন। সব মিলিয়ে এরকম 5টা। কুণাল ঘোষ সকালে সোশ্যাল মিডিয়ায় লেখেন যে বিরোধীদের চক্রান্ত ভাঙতে তৃণমূলকে কিছু ভুল শুধরে নিতে হবে। বেলায় বলেছেন যারা তিলোত্তমার পরিণতির কথা গোপন করতে চেয়েছিল, খুনকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, তারা ভুল করেছেন। আরও একটা ভুল ধরেছেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফাটা গ্রহণ না হওয়ার বিষয়। আরজি করের অধ্যক্ষ পদ, সরকারি চাকরি, এতে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্দীপকে কিন্তু কোথাও সরতে দেয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে বোঝানো হচ্ছে, বুঝিয়ে সুঝিয়ে তাকে বহাল করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন ওই আরজি করের পদত্যাগী অধ্যক্ষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। আজ কুণাল ঘোষ কি বলেছেন জানেন? বলেছেন সন্দীপ ঘোষের ইস্তফা বাতিলের সিদ্ধান্তটাও নাকি ভুল হয়েছিল। তাহলে কার ভুল হয়েছিল বলুন তো? স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। এই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, আরজি কর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অথচ এটার সঙ্গে এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। এই সব সিদ্ধান্তগুলো যে সমস্ত দফতরের ওপর বর্তায়, এর দায় সে সব কটার কোথাও গিয়ে তো দায়িত্ব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কুণাল ঘোষ তার মানে আলটিমেটলি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরই ভুল ধরছেন। আরজি করে হামলার রাত্রিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে, পুলিশকে তিনি রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিতে বলেছেন। অভিষেক জনপ্রতিনিধি হিসেবে একথা বলেছিলেন, কিন্তু অনেকেই ভেবেছিলেন তাহলে কি তৃণমূলের সাধারণ সম্পাদক কোথাও গিয়ে পুলিশ দপ্তরের বা প্রশাসনের ভুল শুধরে দিচ্ছেন, বা এই রকম করেই তিনি একটা সময় তো রাজ্য সরকারকেও কোথাও গিয়ে একটা রাস্তা দেখিয়েছিলেন, যখন বলেছিলেন ওই ডায়মন্ড হারবারে তিনি নিজের পকেট থেকে 100 দিনের টাকা দেবেন বা আবাসনের কাজ দেবেন। তারপর সেটা রাজ্য সরকার নিজেরা দিতে শুরু করেছিল, রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিল। এবার কোথাও গিয়ে অভিষেকের কি মনে হচ্ছে তাহলে, যেভাবে আরজি করের ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে বা শাসক দল হিসেবে তৃণমূল অবস্থান নিচ্ছে, সেটা তার মনের মতো হচ্ছে না? এটা নিয়ে দলের অন্দরে অভিষেক কি একটা স্বতন্ত্র ধারণা পোষণ করছেন? অনেকেই ভাবছেন তাহলে কি তিলোত্তমার ধর্ষণ এবং খুনকে ঘিরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মোকাবিলা করতে যে নেমেছিল তৃণমূল, সেখানে আবার নবীন প্রবীণ দ্বন্দ্বটা নতুন করে মাথাচাড়া দিল। ওই বললাম না, যেখানটায় লোকে ভাবছেন সেখানটাতেই তৃণমূলের নেতারা পরিষ্কার করে দিচ্ছেন হ্যাঁ সেটাই হয়েছে। ওই একদিকে যখন এর আগে বললাম যে কিছু কিছু জিনিসের আঙুল কি তাহলে মুখ্যমন্ত্রীর দিকে উঠছে বা কুণাল ঘোষ সেদিকে ইঙ্গিত করছেন, সেখানে ফিরহাদ হাকিম আগ বাড়িয়ে বলে দিলেন
মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুল করতে পারেন না, কুণাল ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রীর নাম করেননি। আবার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মতো করে বলেছেন, কিন্তু সেটাকে কেন্দ্র করে তৃণমূলের ভেতরে নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে কিনা, এইটা যখন আপনি আমি আলোচনা করতে শুরু করেছি, আমাদের মাথার মধ্যে জাস্ট আসতে শুরু করেছে, ঠিক তক্ষুনি কুণাল ঘোষ আবার একদম পরিষ্কার করে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে রয়েছেন, তিনি দলের ভেতরে থেকেও আলাদা হয়ে রয়েছেন, একসঙ্গে লড়াই করছেন না। কোনো কারণে তিনি হয়তো যে কোনো কারণেই হোক একটু সরে থাকছেন, এটা ঠিক না, তাকে নামতে হবে। নামতে হবে তো তার মানে তাকেই, যিনি সরে আছেন সেই হিসেবেই বলা। কেউ বলবেন না যে ব্যাপারটার মধ্যে কোনো অন্যায় ব্যাপার আছে, কিন্তু ঘটনা হচ্ছে কাউকে নারদ নারদ বলতে হচ্ছে না, তৃণমূল নেতারাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় গণ্ডগোলটা রয়েছে। রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই, কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। ফলে যে কোনো কারণেই হোক, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে, কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে যে এই কঠিন কুৎসা চক্রান্ত, বাংলা এবং তৃণমূলকে বিদ্ধ করার যে খেলা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে, সেই জায়গায় মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। কদিন আগে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়েছে তৃণমূল। শান্তনু সেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু কিছু বিষয়ে ভুল বোঝানো হচ্ছে। আজ শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু প্রায় একই সুরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু কিছু বিষয় মিসলিড করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, একজন যদি ভুল বলতো না তাহলে না হয় একরকম ব্যাপার হতো, বলা হতো ভুল করে ফেলেছেন বা এটা তার ব্যক্তিগত ধারণা, কিন্তু সবাই যেভাবে মিস্টেক করছেন তাতে তো ভাবছি কোন সম্ভাবনাটা সঠিক। তৃণমূলের শৃঙ্খলাকে ছাপিয়ে যাচ্ছে বিবেক, নাকি এর সবটাই আসলে আসল ঘটনা, অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণের কারণ থেকে নজর সরিয়ে দেওয়ার একটা সিম্পল কৌশল। আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজি করের এই দিন দেখতে হতো না। আবার আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে। মমতা ব্যানার্জি এত ইনোসেন্ট কেউ নন, 14 বছর ধরে রাজ্যটাকে চালাচ্ছেন, রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছেন। পুরোপুরি ধামাচাপা দেবার বা ডিরেকশন ঘোরানোর চেষ্টা করছেন, কারণ কি এর মধ্যে তৃণমূল ডাইরেক্টলি ইনভলভ। এখানে তুতু ম্যায় করে ওরা আন্দোলনটাকে আরও সহজ করে দিতে চাইছে, বিচারটাকে সহজ করে দিতে চাইছে। এটা কোথাও একটা একে ওকে তাকে দোষ দিয়ে আমরা মূল লাইন থেকে সরে যাচ্ছি। দেখুন, ওই গরুর রচনার মতো আমরা ঘুরে ফিরে একটা জায়গাতেই আসবো, ওই তিলোত্তমার মৃত্যুর কারণ, তিলোত্তমার সুবিচার দাবি, এটাই তো আসল বিষয়। কেন তাকে মারা যেতে হলো, কারা মারলো, কি কারণে মারলো, এইগুলোই তো আসল প্রশ্ন। বিভিন্ন কিছু চারপাশে ঘটছে, হয়তো স্বাভাবিক নিয়মেই ঘটছে, পৃথিবী তো এগিয়ে চলে, পৃথিবী থেমে থাকে না, ঘটে বিভিন্ন ঘটনা। সেই ঘটনার দিকে এখন কিছুদিন অন্তত আমরা কিছুতেই নজরটা যেতে দেবো না, জানেন তো। এমনকি এই যে ধরুন কোথাও গিয়ে হঠাৎ করে এরকম বিবেক জাগ্রত হচ্ছে কেন, হঠাৎ করে কেন এই দ্বন্দ্বের বিষয়টা লোকের মনে পরিষ্কার করে না এলে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ফাঁক ফোকরগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। ইনফ্যাক্ট তৃণমূলের নেতারা উঠে পড়ে লেগেছেন যে তৃণমূলের মধ্যে এখন একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেইটা আমাদের বিশ্বাস করানোর জন্য। এগুলো তো আমরা জানি, এগুলো ছিল, হয়েছে অতীতে, এগুলোর মধ্যে নতুনত্ব কী আছে?
তাই আবার আবার যত যা কিছু চোখের সামনে ঘটতে থাকুক না, ওই অর্জুনের মতো সেই একটা চোখই দেখব, মাছের চোখ, আর সেই কথাগুলোই বলবো যেগুলো না বললেই নয়। ইংরেজিতে একটা কথা আছে, ইদানিং এখনকার ছেলেমেয়েরা তারা এই কথাটা বিশেষ করে খুব ব্যবহার করে, আমি দেখেছি। পুরো শর্টেড মানে হচ্ছে যে পুরোটা স্পষ্ট ভাষায় বলে দাও, বা একদম ঠিকঠাক করা আছে, বা পুরোটা মিলে গেছে, এরকম টাইপস আর কি, এরকম ভাবানুবাদ করা হয় ব্যাপারটা আর কি। এখন আজকের দিনে শর্টেড মানে সব ঠিকঠাক, সব ঠিক হয়, পুরো গুছিয়ে নেওয়া। আমার মনে হচ্ছে আমাদের রাজ্যটাও বোধ হয় না ফুললি শর্টেড, সবাইকে সব কিছু এখানে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই ধরুন কোনো গোপন কথা জেনে ফেললে বা প্রতিবাদ করলে কি হয়, সেটা তো তিলোত্তমাকে দিয়ে কেউ আমাদের বুঝিয়ে দিচ্ছে হয়তো। এবার তিলোত্তমাকে কিছু জেনে ফেলেছিল, প্রতিবাদ করলে কি নিয়ে প্রতিবাদ করেছিল আমরা অবশ্য এখনও সেগুলো জানি না, হয়তো কখনো সামনে আসবে অথবা আসবে না, কিন্তু এই প্রশ্নটা তো রয়েছে। এই সংশয়টা চারপাশ থেকে সবাই প্রকাশ করছেন, যারা এই সিস্টেমটার সাথে পরিচিত, ওয়াকিবহাল, তারা যখন এই সংশয়টা প্রকাশ করছেন, যা যা প্রশ্ন তারা তুলছেন, তার সারবত্তা তো এটাই, পেছনে কিছু আছে, ডাল মে তো কুচ কালা হ্যায়। তারাও পুরো যারা প্রশ্নগুলো তুলছেন না, তারাও পুরো শর্টেড ওয়েতে এটা বলে দিয়েছেন। আপনাদেরও শুনিয়েছি আমরা, যারা তিলোত্তমাকে খুন করেছে তারাও কিন্তু খুব শর্টেড ছিল। তারা জানতো তিলোত্তমাকে মুখ খুলতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? শুধুই কি কারো লালসার শিকার হয়েছে, কার লালসার শিকার সেটা যাতে জানাজানি না হয় সেই জন্য? জানি না, হতে পারে এটা খুব স্বাভাবিক বা সহজ মোটিভ, অথবা তার বাইরেও কিছু আছে, যে বিষয়গুলো বাইরে চলে এলে বিপদ হতো, সুতরাং মুখ বন্ধ করো, রাস্তা, মৃত্যু, খুন। আরেকটা জিনিসও মনে হচ্ছে, তিলোত্তমা যদি প্রতিবাদী হয়ে থাকে তবে ভুল করেছিল, প্রতিবাদী তো হওয়া যাবে না, প্রতিবাদের শাস্তি পেতেই হবে। আরজি কর প্রতিবাদী হয়েছিল, ছাত্র, ডাক্তার সবাই প্রতিবাদ করেছিলেন, তাদের মুখ বন্ধের চেষ্টা হয়েছিল 14ই আগস্ট রাতে। শর্টেড, দেখেছেন? এই ডার্বির দর্শকরাও তো শুনছি প্রতিবাদী হয়ে উঠতে পারতেন, সেরকম পরিকল্পনাই করেছিলেন। সেই সম্ভাবনা ছিল, সম্ভাবনা না, ভয়। অতএব ম্যাচ বাতিল। বদল আর বদলি, এই যে টুর্নামেন্টের ভেন্যুটা বদলে গেল না, এটা বদল। ওই শর্টেড ওয়েতে এই বদলের পাশাপাশি আরেকটা জিনিস চলছে, বদলি। কারণ এই বললাম বদল আর বদলি একই মুদ্রার দুটো পিঠ, এপিঠ আর ওপিঠ। তিলোত্তমার তদন্তেও তো বদল এসছে, কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে বদলি করে দিয়েছে হাইকোর্ট। আবার সেই তদন্তের স্বার্থেই সন্দীপ ঘোষের বদলি হয়েছে, ছিলেন ছুটিতে, এখন সিজিও কমপ্লেক্সে ওই সিবিআইয়ের হেফাজতে, সেখানে নিয়মিত হাজিরা দিচ্ছেন। গতকাল মাঝ রাস্তার থেকে এসকর্ট করে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে গেছিল সিবিআই। ভোর রাতে সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয়, তারপর আবার ডেকে পাঠানো হয়েছে, আজ আবার গেছেন। আর সন্দীপ ঘোষের গাড়িকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজ পাহারা দিয়ে নিয়ে গেছে পুলিশের গাড়ি। কালকে ছিল সেন্ট্রাল বাহিনী, সিবিআই, আজ রাজ্য পুলিশ। সাদে কি কলকাতা হাইকোর্ট ওরকম পর্যবেক্ষণ দিয়েছে সন্দীপ ঘোষ সম্পর্কে? তারা বলেছেন না, প্রধান বিচারপতি বলেছেন না, উনি তো একাধারে প্রভাবশালী আর শক্তিশালী। কেন বলেছেন সেটা তো খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। ফলস ইনফরমেশন দেবেন না আমাকে। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমাকে জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আমার আপনাকে জিজ্ঞাসাবাদের মূল বিষয়টা কি? আর আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে, যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসে, এগুলো কিন্তু পুরো ভুল। এগুলো কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন। একটাই প্রশ্ন করবো আপনাকে, সবাই আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছে? বলবো না করে যে এটুকুনি বললেন, তাতে একটা জিনিসই মিসিং ছিল, জানেন তো?
সেই দরদণ্ড প্রতাপ, সেই মেজাজটা সিবিআই ভালো ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে এরকম বদল হতে দেখেছি আমরা। ওই বদলি হচ্ছিলেন, এবার বদল হয়েছে। তবে হ্যাঁ, বদঅভ্যাসটা যায়নি, কিছু বদঅভ্যাস রয়ে গেছে। আরজি করে থাকাকালীন হয়তো ঠিক করে দিতেন কে কি বলবে, কে কি করবে। এখন মিডিয়াকে উপদেশ দিচ্ছেন কি করবে কি করার না। আরও একটা কথা, আমি বললাম এখন সবাই ভীষণ শর্টেড, পরিষ্কার চোখে আঙুল দিয়ে সবাই এই কেসটার ক্ষেত্রে সবাই না প্রত্যেকটা জায়গা নিজেরা বুঝিয়ে দিচ্ছে। এই যেরকম বারবার বললেন সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হননি, আমরা কোথায় বলেছি যে উনি গ্রেফতার হয়েছেন? গ্রেফতার হলে কি বাড়িতে এসে এরকম ফ্রেশ ট্রেশ হয়ে আবার পুলিশ প্রহরায় সিজিওতে যেতে পারতেন? তবে ভেবে দেখুন, তিনি তো ছুটিতে রয়েছেন। আজ সন্ধ্যেবেলা একটা সিনেমা দেখার ইচ্ছে হলো, আগে থেকে টিকিট কেটে রাখতে পারবেন? মানে তিনি গ্রেফতার হননি, কিন্তু মুক্ত কি বলা যাবে, তাই না? এবার ধরে নিলাম কোনো দিন হয়তো জিজ্ঞাসাবাদ করলো না সিবিআই, সেদিনও কি সন্দীপ ঘোষ সিনেমা দেখতে যেতে পারবেন বা পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন এত সহজে? বাড়ির থেকে বাইরে পা বেড়ালেই তো তাকে পুলিশের নিরাপত্তা নিতে হচ্ছে। এবার পুলিশি নিরাপত্তায় যেমন সেলিব্রিটিরা চলাফেরা করেন, প্রভাবশালীরা চলাফেরা করেন, পাওয়ারফুলরা চলাফেরা করেন, তেমন তো অপরাধীদেরও চলাফেরা করতে হয় পুলিশ প্রহরাতে। এবার কে অপরাধী কে প্রভাবশালী সেটা আলটিমেটলি বিচার প্রক্রিয়ার পর সেটা আমরা বুঝতে পারবো। আপাতত আমরা শুধু পুলিশি প্রহরার মানুষটাকে দেখাতে পারি। আর শুধু ছুটিতে থাকা সন্দীপ ঘোষ না, আরজি করের সিকিউরিটি অ্যাডভাইজার সুপারভাইজারেরও তো ছুটি নেই। ছুটি নেই আরও 10 জনের। ঘটনার রাতে কোন নিরাপত্তারক্ষী কোন ফ্লোরে ডিউটিতে ছিল তাও জানতে চাওয়া হয়েছে। এমনকি সাসপেন্ড হওয়া 2 অস্থায়ী নিরাপত্তারক্ষীকেও ডেকে পাঠানো হয়েছে। আর যে ফ্লোরে তিলোত্তমার দেহটা পাওয়া গেছিল সেখানে 3D স্ক্যানার নিয়ে গিয়ে স্ক্যান করেছেন সিবিআইটি। সেমিনার রুমে গিয়ে স্ক্যান করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে নিজেদের পাওয়া তথ্য মিলিয়ে দেখতেই এই স্ক্যান। এই সেমিনার রুমটাকে না ঠিক করেছে আর ওই প্লেস অফ অকারেন্স মানে অকুস্থল বলবো না, জানেন তো, কারণ ওখানেই খুন হয়েছিল তিলোত্তমা। সেটা নিয়ে তো এখন একটা সংশয় তৈরি হয়েছে, কারণ ওখানেই খুন হয়েছিল নাকি খুন করে ওই ঘরে রাখা হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল। এই সংশয় এই সন্দেহ তো আমাদের মনে জাগিয়ে দিয়েছেন তাও তো 2 রাজনীতিক, এবং ঘটনাচক্রে তারা প্রতিপক্ষ যুযুধান 2 দলের সাংসদ, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এবার তাদের কথা তো আর আমরা উড়িয়ে দিতে পারি না, তাই না? সেমিনার রুমের ঠিক উল্টো দিকের ঘর ঘটনার পরদিন থেকেই ভাঙা শুরু হয়ে যায়। সেখানে নাকি রেস্ট রুম তৈরি হচ্ছিল। আমাদের স্বাভাবিক বুদ্ধি কি বলে, মানে ধরুন কোনো ঘরের মেঝে কোনো ফরেন্সিক এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে, যদি সেই মেঝের পাশের দেওয়ালটা ভাঙা হয় তাহলে রাবিশ তো সেই মেঝেয়ে পড়বে। তারপর সেই রাবিশ সরিয়ে ফেলার পর বা মেঝের ওপর যদি ধরুন সিমেন্টের ঘোলা ছড়িয়ে দেওয়া হলো, অথবা ধরুন কেউ কোথাও কোনো অপকর্ম করে, তারপর সে পাশে বাথরুমে যেতেই পারে, হাত টাত তো ধোয়ে লোকজন, সে বাথরুমটাও যদি ভাঙা হয়ে যায় তাহলে আর কোনো প্রমাণ অবশিষ্ট থাকবে? কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল দাবি করেছেন যে সিবিআই প্রমাণ নষ্টের প্রমাণ দিতে পারলে তিনি আর তার টিম আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত। খুব ভালো, কিন্তু প্রমাণটা ছিল কোথায়? মানে সেমিনার রুমে নাকি ওই ঘরে যেটা ভাঙা হয়েছে, যেটার কথা এই 2 দল তৃণমূল এবং বিজেপির 2 সাংসদ বলছেন, এবং যেটাকে কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি ভাঙাটাকে ভুল বলেছেন। পুলিশ কমিশনার গোটা 3rd ফ্লোর সিল করেননি কেন? সিট গঠনের পরেও কি করে নির্মাণ কাজ করতে দেওয়া হলো? যদি আমরা ছবিটা না দেখাতাম, খবরটা না করতাম, তাহলে এতদিনে তো 3rd ফ্লোরের মানচিত্রটাই পুরো বেবাক বদলে দেওয়া হতো। পুলিশ কমিশনার কি করে এই ভাঙাভাঙি শুরু করতে দিলেন? সিবিআই তদন্তের পক্ষে হাইকোর্টে সওয়াল করেছেন কে জানেন? ফিরোজ এডুলজি। তিনি সেই উকিল যিনি কামদুনি মামলায় সাজাপ্রাপ্তদের হাইকোর্ট থেকে ছাড়িয়ে এনেছেন। যার ফাঁসি হয়েছিল তার যাবজ্জীবন হয়েছে।
কামদুনি মামলায় তদন্ত হয়েছিল তৎকালীন এই সিআইডি প্রধান, কি নাম, বিনীত গোয়েল, তার নেতৃত্বেই। ফিরোজ এরুলজি আদালতে দাঁড়িয়ে বিনীত গোয়েল সম্পর্কে কি বলেছেন সেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আপনারা স্ট্রিমিংটা দেখে নিতে পারেন। নিয়মের কিছু বাধ্যবাধকতা আছে, তাই আমরা সেগুলো দেখাতে পারি না, কিন্তু সেটা আছে। এবং তাহলে সেটা শুনলে বুঝবেন এখন যে প্রমাণ নষ্ট নিয়ে উদ্বেগটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা শুধু ওই নির্যাতিতার পরিবারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। তার চারপাশে যারা যারা একটু সচেতন, তারা সবাই সেই সংশয়, সেই দুশ্চিন্তার শরিক হচ্ছেন। যে এই ক্রাইমটা করে তারা কিন্তু অন্যান্য ক্রাইমের মতো কিছু না কিছু প্রমাণ এই অকুস্থলে ছেড়ে যায়, এবং সেই প্রমাণটা এই যে আশেপাশে যে রক্ত পড়ে রয়েছে, আশেপাশে যে প্রমাণ পড়ে রয়েছে, এবং তারা তো সুযোগের অপেক্ষা করে অনেক সময়, তারপরে এইটা করতে অকুস্থলে ঢোকে। কাজেই পারিপার্শ্বিক যে প্রমাণ, এইগুলোকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নয়, এইটাকে সংরক্ষণ না করাটা বোধহয় অপরাধীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া, নিষ্কৃতি পাওয়ার সমান। যেখানে অকুস্থল সেখানে তার আশেপাশের জায়গাগুলো সংরক্ষণ করতে হয়, এবং দক্ষ এজেন্সিকে দিয়ে, এক্সপার্টদের দিয়ে এবং ফরেন্সিককে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তার জন্যে তো ওই জায়গায় হাত দেওয়া যায় না এই ইনভেস্টিগেটিং এজেন্সির অনুমতি ছাড়া। এটা তো একেবারে অবশ্যই করতে হবে, এবং এটা যিনি করেন না, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। যিনি এই কাজটা চালিয়ে গেছেন তাকেও কিন্তু সন্দেহের আওতার বাইরে রাখা যায় না। প্রাক্তন বিচারপতির বক্তব্য শুনলেন কিভাবে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিলেন গণ্ডগোলটা কোথায় হয়েছে, কেন হয়েছে। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টটা শুনুন, সেটাও তো ভারত সরকারের একটা বডি। সেখানে বলা হয়েছে ওই সংস্কারের ফলে প্রমাণ নষ্ট হতে পারে, অবিলম্বে ঘটনাস্থল সিল করার দাবি করা হয়েছে। যদিও সেই দাবির পরেও অনেকটা সময় কেটে গেছে, ঘটনার সময় সেখানে ছিলেন না কোনো নিরাপত্তারক্ষী, এটাও ওই রিপোর্টে আছে জানেন তো। কমিশনের রিপোর্টে সবথেকে চাঞ্চল্যকর দাবি কি জানেন? রাতের শিফটে অন কল ইন্টার্ন, ডাক্তার এবং নার্সদের জন্য কোনো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। অবশ্য হাসপাতালের মহিলা চিকিৎসকদের জন্য কোনো যে ন্যূনতম সুযোগ সুবিধাও নেই, আলো নেই, নিরাপত্তা নেই, এই সব কিছুই ওই রিপোর্টের মধ্যে রয়েছে। দেখে মনে হচ্ছে কি জানেন, রাজ্য সরকারের কেউ কি রিপোর্টটা পড়েছেন? মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে এই মেডিকেল কলেজ আর হাসপাতালগুলোর জন্য রাত্রিরের সাথী প্রকল্পের ঘোষণা করেছেন, তাতে তো সেরকমই মনে হচ্ছে। তাতে একটা অ্যাপ থাকবে, এই রাত্রিরের সাথী ও অ্যাপ একটা, যা স্থানীয় থানার সঙ্গে ওই অ্যাপটা কানেক্টেড থাকবে। আর যা যা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই এমনিতে মেডিকেল কলেজে নাইট ডিউটি করার সময় থাকা উচিত। সেগুলো এখন প্রকল্প ঘোষণা করে ঢাক ঢোল পিটিয়ে চালু করতে হচ্ছে। তার অর্থ কি? তার মানে এই ক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তর ব্যর্থ, এগুলো ছিল না। নাইট ডিউটি করা ডাক্তার নার্সদের নিরাপত্তার জন্য সত্যিই কোনো বন্দোবস্ত ছিল না। তাই জন্যই কি এখন ঢাক ঢোল পিটিয়ে, বললাম না, ঢোক গিলে এই সব ব্যবস্থাগুলো এখন চালু করতে হচ্ছে। স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রিরের সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. পুলিশ ডেভেলপ করে দেবে, ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। ছোট্ট একটা প্রশ্ন রয়ে গেল, এই অ্যাপটার যা বিবরণ শুনলাম তা তো বহিরাগত আক্রমণ ঠেকাতে, এমনিতে সাধু উদ্যোগ, কিন্তু এই অ্যাপটার এরকম বহিরাগত কেন্দ্রিক হওয়ার কারণ কি? কেউ কি
মনে করিয়ে দিতে চাইছেন বা বুঝিয়ে দিতে চাইছেন তিলোত্তমাকে বহিরাগত সঞ্জয় খুন করেছিল? কারণ তিলোত্তমা কাণ্ডের পরেই তো উদ্যোগী হয়ে এই অ্যাপটা আনা হচ্ছে, দুটো সম্পর্ক আছে, ধরে নিতেই হবে। কিন্তু তিলোত্তমাকে বহিরাগত সঞ্জয়ই যে খুন করেছে তার প্রমাণ কোথায়? ওটা তো কলকাতা পুলিশ দাবি করেছে, এবং এটাও কলকাতা পুলিশের কমিশনার দাবি করেছেন। আমরা তো কখনো বলিনি যে শুধু ও ছিল, আরও অনেকেই থাকতে পারে। তাহলে ওর ভূমিকা কী ছিল? কলকাতা পুলিশ তারাও তো একটা পক্ষ, তদন্তকারী পক্ষ। আদালতে সঞ্জয়কে আগে দোষী প্রমাণ করতে হবে, তারপর তো বাকি সব কটা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা এই পার্টটাও তো ঠিক। সিবিআই কিন্তু সঞ্জয়কে দোষী ধরেই এগোচ্ছে না। আজ তারা কলকাতা পুলিশের 4 নম্বর ব্যাটালিয়নের ব্যারাকে গেছিল, ওখানেই সঞ্জয় থাকতো, সিভিক ভলেন্টিয়ার হয়েই থাকতো। কিন্তু ওই সঞ্জয় এই সেমিনার রুম পর্যন্ত পৌঁছলো কি করে? তিলোত্তমা সেমিনার রুমে ঘুমিয়েই ছিলেন, এটাও তো প্রমাণ সাপেক্ষ। তিনি যেখানেই থাকুন সেখানকার খবর বাইরে থেকে সঞ্জয় পেল কি করে? এই প্রশ্নটা কে তুলেছেন জানেন? তিলোত্তমার মা বলেছেন ওখানে তো সচরাচর ঘুমোতো না, সেদিন একদম ব্যতিক্রমী একটা দিন সেখানে ঘুমিয়েছে, এটা কি করে জানলো? আর তিলোত্তমার বাবা প্রশ্ন তুলেছেন মেয়ের ডায়েরি নিয়ে। তিলোত্তমার চাপা স্বভাবের মেয়ে ছিলেন, কিন্তু ডায়েরি লিখতেন নিয়মিত। এই ধরনের মানুষ ডায়েরিতে মনের কথা লেখেন, সেই ডায়েরি পুলিশ নিয়ে গেছে, নিশ্চয়ই সেটা সিবিআই পর্যন্ত পৌঁছবে। আমরা পুলিশ কমিশনারের কথায় সম্পূর্ণরূপে ভরসা রাখি। তিনি তো আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন কোনো তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, সেটা যদি প্রমাণ হয় তাহলে তিনি আইনের সামনে দাঁড়াতে তৈরি। এই সব কিছু নিয়েই ব্যাপারটা এগোচ্ছে আর কি, বুঝলেন তো? মাঝখান থেকে এই মৃত্যুর বেশ কিছুদিন আগে তিলোত্তমার একটা দুর্ঘটনার খবর সামনে আসছে, সেটা নিয়েও তো এখন সংশয় দেখা দিচ্ছে। দুর্ঘটনা না উদ্দেশ্য প্রণোদিত দুর্ঘটনা? নিশ্চয়ই এগুলো সবই মানে হয়তো ভাববেন, পুলিশ ভাবতে পারে আমরা বেশি গোয়েন্দা গল্প পড়েছি তাই জন্য সব কিছুতেই সংশয় করছি। তাই আমার ধারণা সমস্তটাই সিবিআই খতিয়ে দেখবে। তিলোত্তমার বিশেষ বন্ধু এবং আরও 2 বন্ধুর সঙ্গেও আজ তারা কথা বলেছেন। আচ্ছা, দিল্লির থেকে সিবিআই অফিসাররা এসে এদের সব হদিশ পেয়ে গেলেন, এদের ঘরে ঢুকে গেলেন, এদের ওই কে কোথায় ব্যারাকে গেছেন সেখানে চলে গেলেন। এই কাজটা যে কদিন আর কি কলকাতা পুলিশের হাতে তদন্তটা ছিল, সেটা করার সময় পেয়েছিল কি? এখন দেখতে পাচ্ছি যে মানে এর পেছনে অনেক বড় চক্র আছে। মানে কি চক্র সেটা তো আমরা জানি না, তদন্ত করে অনেক অবৈধ কাজকর্ম হতো, নিশ্চয়ই হতো। আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে, জানি না সব বলতে, আমরা পুলিশ সিজ করে নিয়েছি। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না স্যার। পাশের সেমিনার রুমে পাওয়া যায় এবং সেই দেওয়ালটা ভাঙা হয়, কি বলবেন সেটা নিয়েও? বা আমরা তো শুনুন, এটা নিয়ে তো পুলিশ তদন্ত করছে এবং সিবিআইও ব্যাপারটা দেখছে, এবং মহিলা কমিশনের সাথে বন্ধ করে দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো কিছু চাওয়ার চেষ্টা হচ্ছিল। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা। অন্য ঘরে হতে পারে, হতে পারে, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা। সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, ওই পুলিশকে বললেন যে এটা আমারও কোশ্চেন, একজনের দ্বারা মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এবং মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না। जो बच्ची के साथ घटना हुई है, उसके साथ जो दरिंदगी हुई है, जो भी मुजरिम उसमें शामिल है, एक है या एक से ज्यादा है, उनको जल्द से जल्द पकड़ा जाए, जल्द से जल्द उनको सजा मिले। डॉक्टर अगर हॉस्पिटल के अंदर खुद जहां वो ड्यूटी पे है और वहां वो सुरक्षित नहीं है, तो आप आम महिलाएं और बच्ची के लिए क्या सोच सकते? ভাবুন তো, এক মা এই কথাগুলো বলছেন, এক বাবা এই কথাগুলো বলছেন নিজের মেয়ে সম্পর্কে, যাকে তিলে তিলে বড় করে তুলেছেন, আর যার মৃত্যু, ধর্ষণ, খুন
শরীরের ওপর আঘাত, এগুলো নিয়ে ক্রমাগত তাদের কথা বলে যেতে হচ্ছে। ভাবছিলাম জাস্ট অসহনীয় নয়। দেখুন, বদলা নয়, আমরা বদল চাই। 13 বছর আগে পালা বদলের সাক্ষী ছিলেন যারা, তারা এই স্লোগানটার সঙ্গে পরিচিত। আজকে আবার নতুন করে মনে হচ্ছে বাম শাসন শেষ হওয়ার পরেও রাজ্যে আইন শৃঙ্খলার কোনো ক্ষতি হয়নি। ভোটের ফল ঘোষণার থেকে শপথ গ্রহণ পর্যন্ত পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। বাংলার রাজনৈতিক সংস্কৃতিটা যদি মাথায় রাখতে হয় তাহলে ওই শান্তিটা একদমই বেমানান ছিল। কিন্তু এখন তো সামনে কোনো ভোট নেই, বদলার দাবিও কেউ তোলেননি। তাহলে আবার বলছি, কেন এই প্রসঙ্গ টানছি? কারণ বদল ও বদলার সমচ্চারিত ভিন্নার্থক একটা শব্দ কয়েকদিন ধরেই তো আলোড়ন ফেলেছে। ওই বললাম, এগুলো সব মুদ্রার এপিঠ ওপিঠ। বদলি 42 জন শিক্ষক চিকিৎসকের বদলির অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকেই বেরিয়ে গেছিল। সরকারি চাকরির অন্যতম শর্তই তো বদলি, ঠিকই তো রয়েছে। কিন্তু সকলের কপাল তো সন্দীপ ঘোষের মতো নয় যে বদলি হওয়ার 48 ঘন্টার মধ্যেই আর্জি করেই ফিরে আসবেন। ঘটনাচক্রে এই 42 জনকেও কিন্তু আলটিমেটলি বদলি হতে হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই বদলির নির্দেশিকাটা বাতিল হয়ে গেছে। স্বাস্থ্য ভবনের দাবি ছিল যে 2 মাস আগেই বদলির প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। তিলোত্তমার মৃত্যুর আগেই নাকি বদলির সিদ্ধান্তে অনুমোদনও হয়ে গেছিল। সচিবালয় সূত্রের খবর কি জানেন? মুখ্যমন্ত্রীও এই বদলির খবর জানতেন না। এদিকে যাদের বদলি করা হয়েছিল তাদের অনেকেই তো তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন। বাম, বিজেপি তখনই কিন্তু প্রশ্ন তুলেছিল। আর নির্দেশিকা প্রত্যাহারের পর প্রশ্নটা কিন্তু আরও জোরালো হবে। যদি রুটিন বদলি হয় তাহলে প্রত্যাহার করা হলো কেন? তাহলে কি ওই প্রশ্নগুলো খচখচ করে বিঁধবে বলে এই সিদ্ধান্তটা বদল করে ফেলা হলো? ये तालिबानी फतवा है पश्चिम बंगाल की सरकार का, जो मीडिया के माध्यम से ही मुझे प्राप्त हुआ है कि किस प्रकार से इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया है और ट्रांसफर उनकी कई दूर दराज इलाकों में भी की गई है। সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল করা হবে, আর যারা বিরুদ্ধে তাদেরকে ট্রান্সফার করে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এ তো চলছে। ডাক্তার, তারপর নার্স, তারপর ইত্যাদি। স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না সে তো আপনার ব্যাপার, অথবা বাকি পরে দেখা যাবে। কিন্তু দোহাই আপনাকে, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিন। পারছেন না, আপনি ফেল করছেন। আপনার দলেরই কাউকে দায়িত্ব দিন, কিন্তু আপনি পারছেন না, ইউ আর ফেইলড। অত্যাচার শুরু হয়ে গেল, অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেসে দিতে চাইছে। যে যেটা স্টাইল, প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল, আমি পরোয়া করি না। বাংলার মানুষের যেটাই বার্তা, তৃণমূল যা খুশি তাই করবে, তাতে ধর্ষণই হোক, খুনই হোক, তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক, তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক, তৃণমূল তার মতো করে চলবে। মানে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলা, এটা ভাবতে আমার খারাপ লাগছে। প্রতিবাদী হলে ফুটবল টুর্নামেন্ট ভিন রাজ্যে বদলি, আর প্রতিবাদী হলে এই বিভিন্ন সরকারি চাকরিতে থাকা চিকিৎসকরাও বদলি। এই দুটো ব্যাপারকে যাতে কেউ একভাবে দেখতে না পারে সেই জন্যেই কি বদলি রদ। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলির গায়ে কীরকম একটা সন্দেহ লেগে রয়েছে সেটা তো বুঝতে পারছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। সংশয় তো আছে বটেই। আরজি করে নার্সরা আমাদের কাছে অন ক্যামেরা অভিযোগ করেছেন। কী করেছেন জানেন? তাদের আন্দোলনের ভিডিওগ্রাফি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, নাকি তাদের বদলির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও তো অভিযোগ নার্সদের। এই নার্সরা কিন্তু তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলন করছেন না, তারা নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন। কারণ গত 14ই আগস্ট রাতে হাসপাতালে লুম্পেন তাণ্ডবের মুখে ডাক্তারদের পাশাপাশি এই নার্সরাও পড়েছিলেন। পুলিশ পালিয়ে গেছিল অথবা লুকিয়ে পড়েছিল, এটা তো এই নার্সদেরই অভিযোগ। তাদের দাবি ছিল হামলাকারীদের অনেকেই নাকি বলে গেছিল পরের বার এলে ধর্ষণ করা হবে, রেপ করা হবে। এই হুমকির পর সুনির্দিষ্ট নিরাপত্তা ছাড়া নার্সরা আর কাজ করতে নারাজ। আর সেই দাবিটা তুলতে গিয়ে তারা আবার ভয় পাচ্ছেন তাদেরও
বদলির শিকার হতে পারে। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবনের থেকে লাইভ করা হয়েছিল এবং লাইভ করে সেখান থেকে বলছে যে যারা যারা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের তো অন ডিউটি থাকাকালীন রেফারেন্সটা দেওয়া হয়েছিল, সেটা তো আমাদের প্রাপ্য নয়, সেটা তো আমাদের কাম্য ছিল না। তারপরেও আমাদের রেফারেন্স কেন আসলো? ওনারা আমাদের ভয় দেখিয়েছেন যে এইভাবে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফারের একটা আশঙ্কা আসছে। যে আন্দোলনটা আমাদের চলবে, ন্যায় বিচার আমরা চাই, আমাদের কোনো সেফটি নেই। কিসের জন্য তারা আমাদের ট্রান্সফারের হুমকি দেবে? আমাদের কি অন্যায়? ভেবেছেন যে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে সেটেল, ট্রান্সফারের একটা সুশ্রুতি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণনাশের আতঙ্কে ছিলাম, মৃত্যু ভয়ের আতঙ্কে ছিলাম, তবুও সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টদের সেফটি এনশিওর করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা অন্তত ট্রান্সফারের ভয় পায় না। এই জন্যই কলকাতাকে তিলোত্তমা বলা হতো, যে নিজের প্রাণের পরোয়া না করে পেশেন্টদের প্রাণ বাঁচানোর কথা ভাবতে পারে। অথচ আমাদের শহর আজ তো তিলোত্তমা তকমাটা হারাতে বসেছে, কারণ এই শহরটাই তো ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে তিলোত্তমা। তার বিচার চেয়েই তো এই যাবতীয় প্রতিবাদ। এরকম একটা সময় তো সববার প্রতিবাদ করা উচিত। সেদিক থেকে দেখলে এখন তো প্রতিবাদেরই সময়। এবার প্রতিবাদীদের কপালে কি নাচছে তার অবশ্য কোনো গ্যারান্টি নেই। প্রতিবাদী চিকিৎসক আর নার্সিং স্টাফদের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে, সেটা তো মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন বলে, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী। মানে স্বাস্থ্যকর্তাদের ভুল সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত তিনি না হয় শুধরে দিয়েছেন, কিন্তু ভুলের পর ভুল হতে থাকলে তিনি একা কত ভুল শুধরে দেবেন? সব ভুল কিন্তু শোধরানো যায় না। মানে ভুল স্বীকার করে নিলেও ভুল কিন্তু ভুলই থেকে যায়, আর জনতা সেটা নাও ভুলতে পারে।